দেখ পিকলু, সবসময় একটা মেয়েকে এইভাবে সকলের সামনে কথা শোনাবি, অপমান করবি, এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। এতদিন অ্যাকসেপ্ট করেছি, আর করবো না, মাথায় রাখিস। এই পিকলু, আমরাও জানতে চাইছি না, তুই বল বল কিভাবে তোকে চিট করেছে, তোকে গুড্ডি কিভাবে ঠকিয়েছে এক্স্যাক্টলি, প্লিজ বল। এটা আমার না বোঝার কি আছে? ও যে বিয়েটাকে গুরুত্বই দেয়নি, সেটা নিয়ে ওর জীবনে কি কম ঝড়ঝাপটা গেছে? আমি করেছিলাম, লোকেরা করেছিল, সবটা ভুলে গেছো না তোমরা? ভুলে গেলে অসুবিধা নেই, আমি সবকিছু মনে করে দিতে পারি, কারণ প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মুহূর্ত আমার স্পষ্ট মনে আছে শিরিন দিদি। ওইসব কথা বাদ দে না গুড্ডি, হয়তো যারা করেছিল তাদেরকে তুই শিখিয়েছিলি। একটা মানুষ যে তোকে রেস্কিউ করার জন্য এত কিছু করলো, সেই জেস্টারটাকে তো একটা সামাজিক রিচুয়ালের মধ্যে ফেলে তার কাঁধে দায়িত্ব চাপাতে গেছিলি। তুই নিজেকে বড্ড বেশি বুদ্ধিমান মনে করিস তো? আচ্ছা, তুই জানতিস না না যে আমি অপেক্ষা করে থাকবো? আমার সাথে অনুজের বিয়ে ঠিক হয়েছিল সেদিনকে, সেই রাতেই তো দুর্ঘটনাটা ঘটেছিল। তুই একবারও ভাবিসনি না যে আমার ওপর দিয়ে কি যেতে পারে? আমি জানতাম শিরিন দিদি, আর জানতাম বলেই কিন্তু আমি চলে গেছিলাম। তোমাদের জীবনের কোথাও তো আমি নেই, তাহলে কেন বারবার তোমার স্বামী আমার পেছন পেছন ঘোরে? কেন বারবার আমার লাইফে ইন্টারফেয়ার করে? আমি যদি যুধাজিৎ স্যারের সঙ্গে কোথাও যাই, তাহলে তোমার স্বামী বারবার ওনাকে সাবধান করে যে আমি নাকি একজন প্রতারক। আমি যদি প্রতারক হয়েও থাকি, তাহলে ওনার কিসের এত সমস্যা? আমার অনেক সমস্যা আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটাই সমস্যা, আমি চাই না আমার দাদার জীবনটা নষ্ট হয়ে যাক। হয়েছে? তাই বুঝি? এতদিন তো একটা মানুষকে আপনি চিনতেন না পর্যন্ত, আর যখন হঠাৎ করে আপনি ভাইয়ের পরিচয় পেলেন, তখন আপনার ভ্রাতৃত্ববোধ আপনি দেখাচ্ছেন না? হ্যাঁ, দেখাচ্ছি। অনেক হয়েছে পিগলু, অনেক হয়েছে। আর তোমার কথা আমরা কেউ নিতে পারছি না। তুমি মানুষকে অপমান করার রীতিটাকে ধর্ম করে ফেলেছো, কিন্তু আমরা এটা নিতে পারছি না। পিকলু, ছাড় না এসব কথা, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, ওর সঙ্গে যেটা হয়েছিল তাতে একটা ক্ষতি হয়েছে, কিন্তু সেটা তো হয়ে গেছে, ইটস ওভার। আর যুধাজিৎ যখন ওকে সমস্ত কিছু জেনে শুনে বিয়ে করছে, ওর বাড়ির লোকেরা মেনে নিয়েছে, তুই কেন মাথা ঘামাচ্ছিস? ওরা কিছুদিন এখানে থাকবে, তারপরে আস্তে আস্তে এখান থেকে চলে যাবে নিজেদের মতন। আর যদি ওরা এখানে থাকতে চায়, বাড়ির শেয়ার চায়, সেটা দেওয়া যাবে, বাড়িটা যখন ওদের প্রাইমারিলি। কিন্তু তার মানে তো এই নয় যে পুরো বাড়িটা ওদের। বাড়িটা তো আমরাও বাড়িয়েছি ধীরে ধীরে অনেকটা। ওরা কোনোদিনই শেয়ার নিতে আসবে না, ওরা সেরকম মানুষ নয়। আমার কর্তব্য, তাছাড়া আমি বেঁচে আছি, আমি দাঁড়িয়ে থেকে আমার ভাইপোর বিয়ে দেবো, এটাই তো স্বাভাবিক। ওর বাবা নেই, কাজে ওর সব দায়িত্বটা আমাদেরই নেওয়া উচিত। হ্যাঁ, সেই সব জেনেই তো আমরা এগিয়েছি, কিন্তু এর মধ্যে এত ঝামেলা ঝঞ্ঝাট হবে সেটা তো বুঝতে পারিনি। কে করেছে ঝামেলা ঝঞ্ঝাট? কাকে করতে দেখেছে? নিজের ছেলেকে সামলান। উনি যে কেন হঠাৎ করে আমার গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি ওর ঝগড়া করার যোগ্য নাকি গুড্ডি, যে তুই এই কথাগুলো বলছিস? এতদিন তো আমিও সেটাই জানতাম শিরিন দিদি, যোগ্য নই আমি। তারপরে উনি যে হঠাৎ করে কেন আমাকে যোগ্য বলে মনে করছেন, কেন এইভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন, আমি সেটাই বুঝতে পারছি না। তার থেকেও বড় কথা, আমি তো সবকিছুর মধ্যে পড়তেও চাইনি, আমাকে তারপরেও সবকিছুর মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে। কেন হচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না। আর একটা কথার মধ্যেও তোমাকে পড়তে হবে না গুড্ডি। আর ভাইয়া, ফার্দার আর একটা কথাও যদি তুমি বলো, তাহলে আমরা কিন্তু বাধ্য হব এই বাড়ি ছাড়তে।
আমি টুটুলকে বলবো যে আমাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে, কারণ যেই বাড়িতে আমার বাপের বাড়ির লোকের কোনো সম্মান নেই সেই বাড়িতে কিন্তু আমিও থাকবো না। আমার একটা হাব ভাব করছো হঠাৎ করে, জানো মনে হচ্ছে গুড্ডিকে তুমি আজন্মকাল থেকে চেনো। কাউকে ভালোবাসার জন্য না তাকে আজন্ম কাল ধরে চিনতে হয় না। ভালোবাসা একটা আশীর্বাদের মতো, আর আমি মনে করি ভালোবাসা হলো ঈশ্বরের আশীর্বাদ। আমার প্রতি ঈশ্বরের সেই আশীর্বাদ ছিল বলেই আমি গুড্ডিকে চিনতে পেরেছি আর ওকে ভালোবাসতে পেরেছি। যার উপর সেই আশীর্বাদ থাকে সেই একমাত্র বুঝতে পারে। যাকে তোমাকে এসব বলে কোনো লাভ নেই। ছোটকা, আমরা রেডি। আর একটা কথা তোমাকে বলছি পিকলু, এখন থেকে ওই পরিবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হতে যাচ্ছে। গুড্ডি আজ বাদে কাল ওই পরিবারের বউ হবে। এই দয়া করে এখন থেকে আর কোনোদিনও গুড্ডিকে তুমি অসম্মান করার চেষ্টা করো না, কারণ তুমি যদি গুড্ডিকে অসম্মান করার চেষ্টা করো তাহলে সেটা গুড্ডিকে করা হবে না, ওই পরিবারের সবাইকে অসম্মান করা হবে। গুড্ডির সঙ্গে তোমার জীবনে একদিন একটা পরিচয় ছিল, সেটা আবার ভুলে যাও পিকলু। এবার ভোলা শুরু করো, কারণ যে ওকে পছন্দ করেছে সে জানে ও প্রতারক নাকি লোভী নাকি খারাপ, সেটা সেই বুঝবে, সেটা সেই ঠিক করে নেবে পিকলু। তোমাকে কিন্তু এই দায়িত্ব কেউ দেয়নি। তুমিও অ্যাডাল্ট, সেও অ্যাডাল্ট। তোমার হয়তো একরকম রিডিং করার স্বভাব, বা তুমি একরকম ভাবে রিডিং করো একটা মানুষকে, আর একজন হয়তো অন্য আর একরকম ভাবে রিডিং করবে। সেই বোধটাকে সম্মান করো। এনাফ পিকলু, প্লিজ। এখন থেকে এই বিষয়টা নিয়ে আমাদের যেন আর কোনো রকম অস্বস্তিতে পড়তে না হয়। যদি সেটা হয় তাহলে কিন্তু এই বাড়িতে আমাদের থাকাটাই একটা অস্বস্তির হবে। তাহলে এখন ওর জন্য তোমরা সকলে বাড়ি ছেড়ে দেবে, তাই তো? ব্রিলিয়েন্ট। বুঝতেই তো পারছো এই বাড়িতে আসার আগে আবার এই বাড়ির লোকজনকে কেমন হাত করে নিয়েছে। হাত করে নি শিরিন দিদি, বরং এই মানুষগুলো অলরেডি আমার হাতেই ছিল। আমি তাদের সবাইকে জড়িয়ে ধরতে পারিনি। যতটা দূরে দূরে নিজেকে রাখা যায় ততই চেষ্টা করে গেছি। ও মাথা উঁচু করে এ বাড়িতে আসবে, মাথা উঁচু করে এ বাড়িতে থাকবে। এটা ওদের বাড়ি, তাই ওকে কিছু বলার আগে সে কথাটা মনে রেখো পিকলু। ইন দ্যাট কেস তাহলে তো আমাদেরকে এই বাড়ি ছেড়েই চলে যেতে হবে। সে যদি তুমি চলে যেতে চাও চলে যেতে পারো, কিন্তু মনে রাখতে হবে এই বাড়িটা ওদের। দাদা, ওদের বাড়ি মানে কি? বাড়িটা যুধাজিতের, বা যুধাজিতের বাবার। গুড্ডি শুধুমাত্র ওদের বাড়ির বউ হয়ে আসবে, ওকে এর মধ্যে জড়ানোর তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া এখন তো বিয়েও হয়নি, তাই না? এর মধ্যেই ওদের বাড়ি এই সমস্ত বলে। ওর শ্বশুর বাড়ি মানেই ওর বাড়ি। বিয়ে আজ হয়নি কাল হবে, কিন্তু এখন থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। গুড্ডির সঙ্গে পিকলু ঠিক কি রকম ব্যবহারটা করবে। আর যে শিরিন, তোমাকেও বলছি, একদিন তোমাদের বাড়িতে কাজ করতে বলে ওই পরিচয়টাই কিন্তু ওর স্থায়ী পরিচয় নয়। ওর নিজের একটা পরিচয় তৈরি হচ্ছে, সেই পরিচয়টাকে সম্মান করার চেষ্টা করো। মিটি যাবে তো? আমি তো রেডি বাবা। তাছাড়া শুধু শুধু এখানে অকারণে অবান্তর কথা বলে সময়গুলো নষ্ট করা হলো। চলো এবার আমরা যাই। এই তুমি যাবে তো? রেডি হয়ে আছি তো, মানে অনেকক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। কেন বেকার বেকার এই সমস্ত কথাবার্তা এন্টারটেন করছে বুঝতেই পারছি না। চলো বেরোই, দেরি হয়ে যাচ্ছে তো। গুড্ডি চলো।